হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 3 বৃত্ত সম্পর্কিত উপাদ্যের কোয়েশ্চেন করবো। আর আজকে আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 15 থেকে। প্রিভিয়াস ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 14 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। যদি দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে পড়ো। একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লেখো। একটা বৃত্তের মধ্যে, এই যে একটা বৃত্তের মধ্যে তো অনেক যে অঙ্কন করে যে আমরা জানি এখানে যে কোনো এরকম ভাবে আমরা লাইন টানবো, সেটাই আমাদের কি হয়ে যায়, সেটাই আমাদের জ্যা হয়ে যায়। তো তার মধ্যে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে, কিভাবে বুঝবো কি এই জ্যাটি সব থেকে ক্ষুদ্রতম হবে, তো সেটা বোঝার উপায় তোমাকে বলতে বলছে। তো তার জন্য আমি কি করছি কি, সবার প্রথমে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। ঠিক, সবার প্রথমে আমরা কি করেছি, একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। এই বৃত্তের মধ্যে কোথাও যে কোনো একটা বিন্দু আমি পি নিয়ে নিলাম। কি বিন্দু নিলাম? পি। পি বিন্দু দিয়ে একটা আমরা জ্যা অঙ্কন করলাম, এই মনে করো এবি। পি বিন্দু দিয়ে একটা জ্যা অঙ্কন করেছি এবি। এমন ভাবে পি বিন্দুটা নিয়েছি যেটা এই জ্যায়ের ঠিক মধ্যবিন্দু, ঠিক মধ্যবিন্দু। ঠিক, এবার এই বিন্দুটা দিয়ে আরেকটা জ্যা অঙ্কন করছি, মনে করে এভাবে এদিকে আরেকটা জ্যা অঙ্কন করেছি, এই আমাদের সিডি। পিটা কিন্তু সিডি এর মধ্যবিন্দু নয়, এবি এর এই যে এবি যেটা আছে তার মধ্যবিন্দু পি, এমন ভাবে পি বিন্দুটা নিয়েছি, বাট সিডি এর মধ্যবিন্দু নয়, জাস্ট পি বিন্দু, সিডি জ্যায়ের উপরেই পি বিন্দু একটা রয়েছে। এবার কি করলাম, এবার এই যে ওপিটাকে যুক্ত করলাম, ওপি যুক্ত করলাম, আর এই যে সিডি জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করলাম, মনে করে নাম দিই ও কিউ। ঠিক, কি কি কাজ করলাম বোঝা গেল, সেগুলো এবার একটু লিখে ফেলি। জাস্ট যেটা আমরা করেছি সেটা আমরা নিজের ভাষায় লিখে দেবো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ পি একটি বিন্দু। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ পি একটি বিন্দু। ঠিক, তারপরে কি বললাম, পি বিন্দু দিয়ে এবি একটি জ্যা, পি বিন্দু দিয়ে এবি একটি জ্যা এবং পি এবি এর মধ্যবিন্দু, পি এবি এর মধ্যবিন্দু। তারপর কি করলাম, পি বিন্দু দিয়ে অপর একটি জ্যা সিডি, পি বিন্দু দিয়ে ই বিন্দু দিয়ে অপর একটি জ্যা সিডি। ঠিক, তারপর আমরা অঙ্কনে কি করলাম, ওপি যুক্ত করলাম আর সিডি জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র ও থেকে একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে অঙ্কনে কি লিখবো, অঙ্কন নিচে লিখছি, অঙ্কনে কি লিখবো, ও কমা পি যুক্ত করা হলো আর বৃত্তের কেন্দ্র ও থেকে জ্যা সিডি এর উপর লম্ব অঙ্কন করা হলো। বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি জ্যায়ের উপর, উপরটা বোধহয় দেখতে পাচ্ছ না, একটু নিচে করে লিখতে হবে, সিডি জ্যায়ের উপর ও কিউ লম্ব অঙ্কন করা হলো। বল, কারণ কোনো প্রবলেম নেই, যেটা করেছি সেটা নিজের ভাষায় লিখেছি। এবার অঙ্কন হয়ে গেল, এবার চলে আসবে একদম প্রমাণ। এবার প্রমাণে দেখো, প্রমাণে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। শুধু এই ত্রিভুজটাকে আমি আলাদা করে এখানে তুলে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে মিডিল একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এই দেখো এভাবে হয়েছে ও কিউ পি, কারণ এটা তো লম্ব অঙ্কন করেছি, দ্যাট মিনস এই কোণটা কি 90। একটা সমকোণী ত্রিভুজ এখানে হয়েছে। তো এই সমকোণী ত্রিভুজ যেটা হয়েছে ওপি কিউ, এই সমকোণী ত্রিভুজের ওপি কি, ওপি তো অতিভুজ,
এটা স্ট্রেট, দ্যাট মিনস এটা তো লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। ওপিটা কি অতিভুজ। আর যে কোনো সমকোণী ত্রিভুজে, এইরকম সমকোণী ত্রিভুজে সব থেকে যে বড় সাইডটা হয় সেটা অতিভুজ, তাই তো। এইটা এরকম ভাবে নাম রয়েছে আমাদের ও, এটা কিউ আর এটা পি। তো সবসময় তো অতিভুজ এই দুটো সাইডের থেকে বড় হয়, আমরা জানি। এখানে ভূমির থেকেও বড় হবে, লম্বর থেকেও বড় হবে, তাই তো। তাহলে ওপি কি হবে, আমরা তাহলে এখানে লিখতে পারি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও কিউ পি তে, সমকোণী ত্রিভুজ, কোন ত্রিভুজ, ও কিউ পি তে এই যে আমাদের ওপিটা রয়েছে সেটা ও কিউ এর থেকে বড়, ওপি গ্রেটার দেন ও কিউ। এই যে ওপিটা রয়েছে সেটা ও কিউ, এই যে লম্বটা তার থেকে বড়। আর আমরা জাস্ট কোয়েশ্চেন নাম্বার 14 আমরা কি প্রমাণ করেছিলাম, যদি তোমরা দেখে থাকো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা কোয়েশ্চেন নাম্বার 14 প্রমাণ করেছিলাম কি, আগে সেই প্রমাণটা তোমাকে এখানে দেখায়, আমরা প্রমাণ করেছিলাম কি কি যে জ্যাটি বৃত্তের থেকে যে জ্যায়ের দূরত্ব যত বেশি সেই জ্যা তত ছোট হয়। মানে মনে করো এখানে একটা জ্যা আর এখানে একটা জ্যা, তাহলে এর দূরত্বটা কি কম, এর দূরত্বটা বেশি। তো যে জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে যত বেশি সেই জ্যাটি তত ছোট হবে, আর যেটা যত কেন্দ্রের পাশে হবে সেটা বড় হবে। এটা একটা কমন সেন্সও দেখে নাও, যত কাছে হবে ততই তো জ্যাটা বড় হবে, যত সাইডে করবে তত ছোট ছোট হয়ে যাবে না জ্যায়ের দৈর্ঘ্যটা। তো সেটাই আমরা কোয়েশ্চেন নাম্বার 14 প্রমাণও করেছিলাম। তো এখানে আমরা সেটাই আবার লিখে দেবো। দেখো তাহলে আমরা কি লিখবো কি যেহেতু বৃত্তর কেন্দ্র থেকে দূরবর্তী জ্যা ক্ষুদ্রতম হয়, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী জ্যা মানে যেটা দূরে আছে, দূরবর্তী জ্যা ক্ষুদ্রতম হয়, ছোট হয়, ক্ষুদ্রতম হয়, তাহলে অতএব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অতএব এই দূরত্বটা কোনটা বেশি, ওপি। তাহলে ওপি এর যদি দূরত্বটা বেশি তাহলে এবি এই যে জ্যাটা এটা ছোট হয়ে যাবে এই সিডি জ্যায়ের থেকে। যেই দূরত্বটা বেশি তাহলে সেই জ্যাটা আমাদের ছোট হয়ে গেল, যেই দূরত্বটা কম তার থেকে, তাহলে এখানে এবি ছোট হয়ে গেল সিডি এর থেকে। তাহলে এখান থেকে আমরা কি আমাদের মানে এটা এর থেকে ছোট, এটা তো প্রমাণ করতে বলেনি আমাকে। কোয়েশ্চেনটা কি ছিল, একটি বৃত্তের ভেতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে সেটা বলো। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে কি এলাম কি, অর্থাৎ যে কোনো বিন্দু দিয়ে অঙ্কিত জ্যাটি ক্ষুদ্রতম হবে যদি ওই বিন্দুটি জ্যায়ের মধ্যবিন্দু হয়। যে কোনো বিন্দু দিয়ে, যে কোনো বিন্দু দিয়ে, যে কোনো বিন্দু দিয়ে জ্যা অঙ্কিত জ্যাটি ক্ষুদ্রতম কখন হবে, ছোট কখন হবে, যদি সেটা তার মধ্যবিন্দু। দেখো এখানে পিটা এর মধ্যবিন্দু ছিল এ বিয়ে, কিন্তু সিডি এর মধ্যবিন্দু ছিল না। এখান থেকে আমরা এই কনক্লুশনটা এলাম, তো সেটাই লিখে দেবো কি অর্থাৎ কোনো বিন্দু দিয়ে অঙ্কিত জ্যাটি ক্ষুদ্রতম হবে, অর্থাৎ যে কোনো বিন্দু দিয়ে অঙ্কিত জ্যা ক্ষুদ্রতম হবে যদি বিন্দুটি জ্যায়ের মধ্যবিন্দু হয়। বোঝা গেল? ক্লিয়ার হলো না? বুঝতে পারলে? চলো, যদি অসুবিধা হয় আর একবার পজ করো সুন্দর করে, আর একবার ভালোভাবে বুঝে নাও, কেমন? আর অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 16। এবার যে শর্ট টাইপ কোয়েশ্চেন গুলো রয়েছে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন গুলো রয়েছে সেখানে চলে যাচ্ছে। আমি এগুলো মুছে দিচ্ছি, অসুবিধা হলে পজ করে কমপ্লিট করে নাও। দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 16 কোথায় গেল, দাঁড়াও, তোমাদের বইটি কোথায় গেল আবার, হ্যাঁ পেয়েছি। তো কোয়েশ্চেন নাম্বার 16 প্রথমে এর দাগের কোয়েশ্চেন রয়েছে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে। তার প্রথমটা আমি করবো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি জ্যা দুটি সমান, এবি আর সিডি মানে সমান দৈর্ঘ্যের দুটি জ্যা হলে অ্যাঙ্গেল এওবি যদি 60 হয়, অ্যাঙ্গেল এওবি যদি 60 হয় তাহলে অ্যাঙ্গেল সিওডি কত হবে? অবশ্যই 60 হবে। যখন জ্যা দুটি সমান মানে ঠিক সমান দূরে আছে
এই কোণটা 60 হলে এই কোণটাও 60 হবে, কারণ সমদৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সবসময় সমান কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের উত্তর হবে 60 ডিগ্রি, যেটা অপশন সি তে তোমাদের রয়েছে, দেখো 60 ডিগ্রি। ঠিক, চলো ইজি, জাস্ট কনসেপ্ট। নাম্বার 2, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। অনেক কোয়েশ্চেন করে ফেলেছি এরকম। এই একটা আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ বলছে 13, তার ব্যাসার্ধ বলছে 13 সেন্টিমিটার। ঠিক, নাম দিয়ে দিই ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করো এটা ও একটা ব্যাসার্ধ। আর একটা জ্যা রয়েছে ভাবে এ বি, সেই জ্যাটা কত বলছে 10 সেন্টিমিটার, পুরোটা 10, মানে এখান থেকে এতটা। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এখান থেকে এতটা কত হয়ে যাবে 5 হয়ে যাবে। জ্যায়ের ঠিক আমরা কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করি সেটা জ্যাটিকে দুটি সমান ভাগে বিভক্ত করে দেয়। দ্যাট মিনস পুরো জ্যাটা যদি 10 হয় তাহলে এটা 5 হয়ে যাবে। আর আমাকে চেয়েছে কি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা চেয়েছেন। আমরা সবাই জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা পাইথাগোরাস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি। দ্যাট মিনস এখানে হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো সেখান থেকে আমরা এটা বলে দিতে পারি। তাহলে আমরা জানি কি ও স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে একটা কিছু নাম দাও, এপি স্কয়ার প্লাস পিও স্কয়ার। তো আমাকে পিওটা চাই, লম্বটা চাই, তাহলে পিও ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে রুট ওভার ও স্কয়ার মাইনাস এপি স্কয়ার। তাহলে ও এ কত, ও আমাদের 13, আর 13 তার 169, আর এপি কত 5, 5 5 25, তাহলে মাইনাস করে দিলে 144, রুটের বাইরে বেরোলে 12 আমাদের এই অপশন কোথায় রয়েছে দেখো বি তে রয়েছে, অপশন বি 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে সঠিক অপশন। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ করছি। 16 দাগের এর কোয়েশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে ও, এখানে নামগুলো দিয়ে দিই আগে, এবি আর সিডি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4, এখান থেকে এই দূরত্বটা 4 হলে তাহলে ও বিন্দু থেকে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে, তাহলে এটাও 4 হবে। যখন এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে এটা সমান দূরেই থাকবে কেন্দ্র থেকে, তাই নয় কি? তাহলে অপশন হয়ে যাবে, এটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার। অপশন কোনটা দেখো, বি, অপশন বি তোমাদের সঠিক। এবার আমি চলে যাচ্ছি এখানে 4 দাগের কোয়েশ্চেনে। ঠিক উপরের পোর্শনটা ক্লিয়ার করে দিলাম। তো আমরা এবার যাচ্ছি 4 দাগের কোয়েশ্চেন। কি বলছে দেখি 4 দাগের কোয়েশ্চেন। এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করি। এই একটা সার্কেল এবি, ঠিক এর সমান্তরালে একটা জ্যা, মানে ঠিক সমান সমানই হবে, কারণ এটাও বলছে 16, এটাও বলছে 16। তাদের কেন্দ্র থেকে ঠিক সমান সমান দূরে আমাকে করতে হবে। দুটোই যখন 16 16 সেম দৈর্ঘ্যের জ্যা, তো অবশ্যই কেন্দ্র থেকে সমান দূরেই থাকবে না। তো এবার কি বলছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? বৃত্তের ব্যাসার্ধ, এখানে যদি ও বিন্দু দিই, এটা মনে করো ব্যাসার্ধ, এটা মনে করো এবি জ্যা, এটা মনে করো সিডি জ্যা। তাহলে এই যে এটা ব্যাসার্ধটা 10, এদিক থেকে যদি দেখি এটাও ব্যাসার্ধটা 10, তো তোমাকে বলছে এই জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। ভেরি ইজি, এখানে একটা সমকোণী ত্রিভুজের এই দূরত্বটা বের করে নাও, মানে লম্বটা, আর এটা একটা সমকোণী ত্রিভুজ, এই দূরত্বটা বের করে নাও। যদিও এই দূরত্ব দুটো সেম হবে, কারণ দেখো এটাও 16 আর এটাও 16, সমান দূরে আছে, মানে যে কোনো একটা এখানে লম্বটা বের করে নাও, নিয়ে তার ডবল করে দাও, আর এই দুটি জ্যায়ের মধ্যে দূরত্বটা পেয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজ ও বি, এখানে একটা যাও কিছু নাম দাও পি। সমকোণী ত্রিভুজ কোনটা বলছি আমি, ও পি বি। এই ত্রিভুজটাতে আমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করে লম্বটা বের করে নিতে পারি, যেভাবে আমরা আগের কোয়েশ্চেনে করলাম। দ্যাট মিনস ওপি তাহলে কত হয়ে যাবে, ওপি হয়ে যাবে আমাদের রুট ওভার, যেটা অতিভুজ হাইপোটেনিয়াস, দ্যাট মিনস ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। ওবি কত, হাইপোটেনিয়াস কত 10, 10 এর স্কোয়ার 100, পিবি কত পুরোটা 16, 16 অর্ধেক 8, তাই 28টা 64, 100 থেকে 64 বাদ দিলে 36, 36 রুটের বাইরে এলে 6, তাহলে 6 এর ডবল 12, পুরো দুটি জ্যায়ের মধ্যে দূরত্বটা কত হয়ে যাবে তাহলে 12 সেন্টিমিটার। কোয়েশ্চেনটি রয়েছে।
তাহলে 12 সেন্টিমিটার। তাহলে অপশন এ আমাদের সঠিক হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? 5 দাগে কোয়েশ্চেনে মুভ করছি। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, দুটো সমকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। সমকেন্দ্রীয় বৃত্ত মানে যাদের কেন্দ্রটা সে কেন্দ্র একটাই থাকবে, এই কেন্দ্র কি করে একটা বৃত্ত আর একটা বৃত্ত, সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও। তারপর কি হয়েছে, তারপর যেটা হলো, একটি সরলরেখা একটি বৃত্তকে এবি এবং অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করেছে। একটা সরলরেখা টেনেছো, যেটা মনে করে ছোট বৃত্তটাকে এবি আর বড় বৃত্তটাকে সিডি এই বিন্দুতে ছেদ করেছে। তারপর বলছে কি AC ইজ ইকুয়াল টু যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিডি কত হবে। AC এটা এইখান থেকে এটুকুন বলছে 5, এখান থেকে এটুকুন কত হবে, তো 5ই হবে জানি আমরা, বাট তাও একটু দেখিয়ে দিই কিভাবে দেখাতে পারি। আমরা জানি এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি, ও থেকে পি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা যে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি সেটা জ্যাটিকে সমান 2 ভাগে বিভক্ত করে দেয়। তাহলে প্রথমে যদি ছোট বৃত্তের কথা ভাবো, বড় বৃত্তটাকে ভুলে যাও, ছোট বৃত্তের কথা ভাবো। ছোট বৃত্তের জ্যা কি এবি, ছোট বৃত্তের জ্যা কি এবি। কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করেছি, তাহলে এপি ইজ ইকুয়াল টু পিবি হবে। ছোট বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারবো এপি ইজ ইকুয়াল টু পিবি হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে লম্ব যাটাকে সমান 2 ভাগে বিভক্ত করে দেবে। এবার বড় বৃত্তের কথা ভাবো, ছোট বৃত্তকে ভুলে যাও। বড় বৃত্তের যা কি সিডি, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি, তাহলে সিপি ইজ ইকুয়াল টু পিডি হবে। সিপি ইজ ইকুয়াল টু পিডি হবে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব যাটাকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। এবার এটাকে সমীকরণ 1 দাও, এটাকে সমীকরণ 2 দাও। 2 থেকে 1 কে মাইনাস করে দাও, 2 - 1 করে দাও। দ্যাট মিনস সিপি মাইনাস এপি ইজ ইকুয়াল টু পিডি মাইনাস পিবি। কি হচ্ছে দেখো তো, সিপি থেকে এপিটাকে মাইনাস করে দাও। সিপি মানে এখান থেকে এতটা, তার থেকে আমি বলছি এপিটাকে মাইনাস করে দাও। কি পড়ে থাকছে এসি, কি পড়ে থাকছে এসি। পিডি এখান থেকে এতটা, পিডি থেকে বলছি পিবি কে মাইনাস করে দাও, তাহলে পড়ে থাকছে বিডি। তো এখান থেকে আমরা কি প্রমাণ করে দিলাম, এসি ইজ ইকুয়াল টু বিডি। আর আমাকে বলে দিয়েছে এসি 5 হলে বিডি কত হবে, বিডি 5 হবে, বিডি 5 হবে। ক্লিয়ার হলো কি? তাহলে আমাদের 16 দাগের এর কোয়েশ্চেন গুলো হয়ে গেল। চলে যায় বি এর দাগের সত্য মিথ্যায়। 16 দাগের বি এর সত্য মিথ্যায়। 16 দাগের বি এর ফার্স্ট কোয়েশ্চেনটি দেখি। 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় না, যাবে না। সমরেখ মানে কি, একই রেখায় 3টে বিন্দু আছে, তো এরকম বৃত্ত তুমি অঙ্কন করতে পারবেই না, এটা বৃত্ত হবেই না, তাই তো। 3টে বিন্দু কখনো এরকম ভাবে সমরেখ তোমরা পাবে না, তাহলে এটা আমাদের মিথ্যা বলেছে, এটা আমাদের মিথ্যা বলেছে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিচে কোশ্চেনটা ক্লিয়ার করে দিলাম, কেমন? সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, এ বি সি ডি এ, এ বি সি ডি এ, আর কি বলছে এ বি সি ই এ, এ বি সি ই এ। আচ্ছা, এই বৃত্ত দুটি একই বৃত্ত? হ্যাঁ, এবিসি এবিসি 3টি, দেখো 3টি বিন্দু সেম রয়েছে, এরকম একটা বৃত্ত রয়েছে। এ মনে করো, বি সি, এখানে একটা বিন্দু ডি, এখানে একটা বিন্দু এ। আবার এখানে বৃত্তের মধ্যে অন্য কোনো বিন্দু একটা ধরে নিয়েছে ই, এ বি সি ডি এ, আবার এ বি সি ই এ। তো একবার বলছে এ বি সি ডি এ, আবার বলছে এ বি সি, আচ্ছা এ তো একটা রয়েছে, এটা দেওয়ার দরকার নেই, এ বি সি ই এ। তো একই বৃত্ত হবে, কারণ যখনই দেখবে আমাদের 3টে বিন্দু এখানে কমন হয়ে যাচ্ছে এখানে পরপর, তো দ্যাট মিনস এটা একই বৃত্ত আলাদা আলাদা নাম দিয়ে দেখাচ্ছে, এটা সত্য বলেছে। এবার দেখো আমাদের 3 দাগের আরেকটি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর এসি, মনে করো এখানে একটা বিন্দু এ রয়েছে, তো এবি একটা যায় আর এসি একটা যায়। এবি আর এসি জ্যা দুটি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে রয়েছে। তাহলে দেখো এটা ও এ ব্যাসার্ধ, এই ও এ ব্যাসার্ধের একটা এদিকে রয়েছে, একটা
এদিকে রয়েছে। তাহলে বলছে অ্যাঙ্গেল OAB ইজ ইকুয়াল টু OAC হবে, OAB ইজ ইকুয়াল টু OAC হবে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে। এখানে তো দেখে মনে হচ্ছে সমান হয়, বাট সমান নাও হতে পারে। কেন বলো তো? এটা আমরা কোনো গ্যারান্টি নেই এটা সমান হবে, কারণ এটা ও, আমি এখানে এমন ভাবে অঙ্কন করেছি তোমাকে দেখে মনে হচ্ছে সমান, এটা ও এর ব্যাসার্ধ। একটা বলছে তোমাদের যা এবি, একটা এসি। তো আমি যদি এবিটাকে এরকম করে দিতাম আর এসিটাকে এরকম করে দিতাম, তাহলে কিভাবে সমান হতো? অ্যাঙ্গেল গুলো হতো সমান? হতো না। এখানে অঙ্কনটা এভাবে করা হয়েছে দেখে মনে হচ্ছে সমান, কারণ তোমাকে এই জ্যা দুটি তো সমান দৈর্ঘ্যের বলে দেয়নি। যদি বলে দিত এবি আর এসি জ্যা সমান দৈর্ঘ্যের, তখন কিন্তু সমান হতো। আর আমি এবি জ্যাটা যদি এভাবে করে দিই, এসি জ্যাটা যদি এভাবে করে দিই, কখনোই সমান হবে না এখানে মিডলের অ্যাঙ্গেল গুলো। ঠিক, তাহলে এটা সমান হবে না, মিথ্যা বলেছে, মিথ্যা, ঝুট ঝুট ঝুট, মিথ্যা। ঠিক, এবার নেক্সট চলে যাচ্ছে আমরা সি এর দাগের কোয়েশনে, শূন্য স্থান পূরণ করি। ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে, তো বৃত্তটা একটু না আঁকলে ঠিক বোঝা যায় না। 16 দাগের সি এর ফার্স্ট কোয়েশনে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্য জ্যা অঙ্কন করো তো। একটা PQ, একটা RS, যা দুটি সমান সমান হবে, কারণ বলেই দিয়েছে দৈর্ঘ্যের অনুপাত 1:1। তাহলে POQ কোনটা? এটা। আর কোন অ্যাঙ্গেল বলছে? ROS। হ্যাঁ, এই অ্যাঙ্গেলের, তাহলে এই অ্যাঙ্গেলের অনুপাত 1:1 হবে, কারণ সমান দৈর্ঘ্যের যা কেন্দ্র তো সমান কোণ উৎপন্ন করবে, তাহলে এরও অ্যান্সার হবে 1:1। বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী, ওই বৃত্তের ড্যাশ, তো ড্যাশে তোমাদের কি লিখতে হবে? কেন্দ্রগামী। কেন? শূন্যস্থানে আমাদের কি লিখতে হবে? কেন্দ্রগামী। কেন লিখতে হবে সেটা একটু দেখি এবার। বলছে কোন বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, এই আমাদের জ্যা এবি, লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক সমান দুভাগে ভাগ করেছে, আবার লম্ব যে রেখাটা সেটা তো কেন্দ্র দিয়েই যায়, কারণ আমরা জানি কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর যে লম্ব অঙ্কন করে সেটা জ্যাটিকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। দ্যাট মিনস যে লম্ব সমদ্বিখণ্ডকটা সেটা কেন্দ্র দিয়েই যাবে, তো কেন্দ্রগামী। ক্লিয়ার হলো? তাহলে আমাদের 17 দাগের কোয়েশ্চেনটি রয়ে গেল, তাই তো? তাহলে আমাদের এই কোয়েশ্চেন থেকে 3.2 এর কোয়েশ্চেন নাম্বার 16 পর্যন্ত কমপ্লিট করে নিলাম। তো লাস্ট যেটা 17 দাগের কোয়েশ্চেন সেটা আমরা আরেকদিন কমপ্লিট করে নেবো। কেমন? চলো তাহলে টাটা।